শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সংবিধান ও আরপিও মেনে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিদ্যমান আইনে পিআরের কোনো বিধান নেই। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, আরও তথ্য যাচাই বাছাই চলছে। দুপুরে নির্বাচন ভবনে হওয়া এক ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোটের প্রস্তুতি জোরে সোরে চলছে। তাছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অংশ নিতে যাওয়া প্রধান উপদেষ্টাও বারবারই বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। নাসির উদ্দিন জানান, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য, পরে চেয়েছে এনসিপি, ফলে কাউকে শাপলা প্রতীক দেওয়া হয়নি। সিইসি আরও বলেন, শাপলা না দিলে কিভাবে নির্বাচন হয়? সার্জিস আলমের এমন বক্তব্য হুমকি মনে করছে না কমিশন। বলেন, রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, কমিশন তার কাজ করে যাবে। আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে। আরপিওটা তো আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়। আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। তো আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের তো অপেক্ষা করছে কি জন্য? অপেক্ষা তো নাই। কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক অরাজনৈতিক অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না, সরকারকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। দেশে পিআর হলে শেখ হাসিনার তুলনায় বড় ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে, এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি, ফ্যাসিবাদ ফেরাতে কাজ করছে জামায়াত। রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়ায় আনুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতির দাবি। একই সময় 7টি রাজনৈতিক দল এই ইস্যুতে কর্মসূচি পালন করলেও জামায়াত যে নেতৃত্ব দিচ্ছে তা অনেকাংশেই স্পষ্ট। অবশ্য গোড়া থেকেই পিআরের বিরুদ্ধে বিএনপি সহ অধিকাংশ দলের অবস্থান। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলো বেশি আসনের আশায় পিআর চাচ্ছে। এর মাধ্যমে অনৈক্য আর অস্থিতিশীল সরকার গড়তে চায় তারা। কেউ বলছে এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য নিয়ে গঠিত হইবে। শুধু পিআর নয়, কয়েকটি দলের সাথে বিএনপির অবস্থানগত দূরত্ব জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও। তাই সাংবিধানিক ধারাবাহিকতা অটুট রাখার পরামর্শ সালাউদ্দিন আহমদের। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন। এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠায় মরিয়া জামাত ইসলামী। 2008 সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিল সেদিন, তারা না হলে ইন্ডিভিজুয়ালি করবে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপরই তিনি জানান, আসনের তুলনায় বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী কয়েক গুণ বেশি। জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরে দলের পাশাপাশি গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দিবেন, এমনটাও জানান তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। চীনের প্রতিনিধি দলকে কথাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এর আগে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝো পিংজিয়াং সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গোলাম পরোয়ার জানান, বাংলাদেশ চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত আমির। ঝো পিংজিয়াং বলেন, চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের, সামনের দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Our diplomatic relations 5 decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. China is committed to the policy of good neighborliness and friendship. ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন। তবে তাদের এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে মৌলভীবাজারের একটি রেস্টুরেন্টে দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের উপর হামলার প্রসঙ্গে সার্জিস বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো হওয়া উচিত ছিল। এই ঘটনার দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস। সভায় কেন্দ্রীয় কমিটির নেতা প্রীতম দাস সহ এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা। রাজনীতিবিদরা এই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে সফর সঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে উন্নত দেশগুলোর সহায়তা কামনা করেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। সফরের তৃতীয় দিন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন বাস্তবায়নে অর্থায়নের সংকটের কথা তুলে ধরেন। জোর দেন সংস্কার, স্বচ্ছতা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর উপর। The debt crisis is a pressing systemic challenge. LDCs urgently need immediate liquidity support, broader debt relief and climate-linked state contingent debt instruments. Reforming the global debt framework has become an imperative of our time. This summit inspires hope, advance justice and chart a more equitable path for the world's most vulnerable. অধিবেশনের অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় দেশের স্বাস্থ্যখাত নিয়ে এনসিপি নেতা তাসনিম জারা বক্তব্য রাখেন। All the pharmaceutical companies, I invite them and invite some of them to create new pharmaceutical companies as a social business companies, where you will be producing medicines which are disappeared from the market because it doesn't bring you money. There's 10 such diseases, you are more familiar than me, which have not been produced because it doesn't cover the cost. Although of course it's much better in English languages, but in non-English languages the access to information is very, very skewed, and nature doesn't like vacuum, so misinformation comes in, and so that's what we have tried to do, so break down
বুধবার অ্যাডভান্সিং রিফর্ম রেজিলেন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক ইউএস বাংলা এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সফরসঙ্গী রাজনীতিবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার। উনি এখানে আসছেন, উনি এশিয়ার সম্পর্কে তার যে ইন্টারেস্ট এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বা সাউথ এশিয়া নিয়ে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রত্যেকটা মিটিং এর একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যে জন্য যে কাজগুলো করছে, ইলেকশন হোল্ড করা ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট 15 days এর মধ্যে, এটা নিয়ে একটা বড় কথা হয়েছে। এর বাইরে এশিয়া সোসাইটির সংলাপেও কথা বলেন ডক্টর ইউনূস। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতে প্রতি বছর $4 ট্রিলিয়ন মতো ঘাটতি থেকে যায় পুরো বিশ্বে। ফলে বাংলাদেশের মতো তৃতীয় সারির দেশগুলোর উপর এর প্রভাব পড়ে প্রকটভাবে। বিষয়টি থেকে উত্তরণের জন্য নজর দিতে বলেছেন প্রফেসর ডক্টর ইউনূস। একই সাথে বলতে চেয়েছেন, বিশ্ব নেতারা একত্রিত না হলে এই সংকট থেকে উত্তরণটা অনেকটা কঠিনই হয়ে যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও জানান দুই সরকার প্রধান। আর ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে তার সাথে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইডলাইনে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশু জানাবেন বিস্তারিত। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাথে কোহোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকে আসে ইতালিতে বাংলাদেশিদের নিরাপদ অভিবাসনের বিষয়টি। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আপনি জানেন, বাংলাদেশের থেকে প্রচুর মানুষকে হিউম্যান ট্রাফিকাররা প্রলুব্ধ করে নিয়ে যে অনেক ক্ষেত্রে এটা একটা ট্র্যাজেডিতে পরিণত হয়। যেমন আপনারা দেখেছেন, ভূমধ্য সাগরে অনেক বাংলাদেশি মারা গেছে। তো মাইগ্রেশন কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। দিনের শেষ ভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়েন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এ সময় দেশটিতে সাম্প্রতিক বন্যায় নিহতদের জন্য শোক জানান তিনি। সম্পর্ক আরো এগিয়ে নিতে সফর নিয়েও কথা হয় দুই নেতার। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। এটা মানে উনি ইনভাইট করছিলেন। এর বাইরে বুধবার কসোভোর প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। বহুপাক্ষিক সফর হলেও জাতিসংঘে এসে এরই মধ্যে অন্তত 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে জাতিসংঘের এই প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সব ঠিকঠাক থাকলে এটি হয়তো প্রফেসর ইউনূসের সরকার প্রধান হিসেবে শেষ জাতিসংঘ মিশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের খবর। শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী 27 সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে লড়বে লাল সবুজের যুবারা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। 1 মিনিট পর বাংলাদেশের ফরওয়ার্ড অপু রহমানের দুর্দান্ত গোলে স্কোর লাইন দাঁড়ায় 1-0। ডান প্রান্তে পাকিস্তানের দুই ফরওয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করে কোনাকুনি জোরালো শটে বল জালে জড়ান তিনি। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরওয়ার্ড। এরপর গোলরক্ষক আরেক দফা বল গ্রিপে ব্যর্থ হন। তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে কাটিয়ে আরও একটি গোল করেন। 4 মিনিটের মধ্যে 2 গোলের লিড নেয় বাংলাদেশ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
এশিয়া কাপের সুপার 4-এর শেষ ম্যাচে রাত 8:30টায় দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে এশিয়া কাপের এবারের আসরের ফাইনাল। টি-20তে দু দলের সবশেষ 5 দেখায় 3টিতে পাকিস্তান ও 2 ম্যাচে জয় আছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে হারের পর ডু অর ডাই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এদিকে ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তানের সেরাটা দেওয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি। ওদের সম্বন্ধে আমাদের ধারণা আছে, বাট আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে। ম্যাচ জিততে হলে তো আমরা সবগুলা ডিপার্টমেন্টে ওইরকম খেলার চেষ্টা করব। আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি, তো ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা। আমরা ওইরকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। हमारा काम है क्रिकेट खेलना और আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা। আমরা এখানে এশিয়া কাপ জিততেই এসেছি। আমাদের দল প্রস্তুত, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। टीम फुल मेहनत कर रहे हैं यार। দর্শক, সব খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আজ বাংলাদেশ সময় বেলা 11টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন এই মামলা করেন। ওই মামলায় দুজনের নাম উল্লেখ সহ 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। কুষ্টিয়ায় 7 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8টি মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণহত্যায় শেখ হাসিনার অন্যতম পরামর্শক ও উস্কানিদাতা ছিলেন 14 দলের এই নেতা। 29 সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সকালে সাক্ষ্য গ্রহণ হয় চানখারপুলে 6 জন হত্যা মামলা ও আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলারও। আন্দোলন ঠেকাতে কুষ্টিয়ার কৌশলই যেন ছিল পুরো দেশের চিত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলন দমন করার অভিজ্ঞতা শেখ হাসিনাকে শোনাচ্ছেন। জাসদের ইনু দিচ্ছেন আরো কঠোর হওয়ার পরামর্শ। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ আর গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যই ছিল তার রাজনৈতিক অস্ত্র। আমাদের ফর্মাল চার্জ, সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোন আলাপ আদালতে শোনানো হয়। এর পরপরই ট্রাইব্যুনাল 2 আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে 2টো ফোন আলাপ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন। সেই 2টো ফোন আলাপ আমরা বিশেষজ্ঞের মতামত সহ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অনারেবল ট্রাইব্যুনালের কাছে ফোন আলাপের ট্রান্সক্রিপশন অর্থাৎ কথোপকথনের বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করেছি। চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি জানান কে নির্দেশ দিয়েছিল গুলি চালাতে আর কারা সরাসরি গুলি ছুড়েছিল। যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন
এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 3 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সাইফুল আলম ছাড়া বাকি 2 জন হলেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলে নেয়। এরপর গ্রুপটি ব্যাংক থেকে নামে বেনামে 1 লাখ কোটি টাকার বেশি অর্থ তুলে নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। বর্তমানে এসব ঋণ একে একে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, যা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিলামে তুলে আনা হচ্ছে। আসন্ন দুর্গাপূজার সামনে রেখে সারা দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই বরিশালে, কাউসারের কাছে জানবো সেখানকার খবর। কাউসার, কতটা জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে সেখানে জানাবেন। মহালয়ার পরবর্তীতে সেখানকার অবস্থা জানাবেন। উৎসব মুখর পরিবেশ তো অবশ্যই দেখছেন। ইশরাত, বরিশাল সিটি কর্পোরেশন এবং জেলায় যেসব জায়গায় পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে প্রতিটি জায়গায় কিন্তু শেষ সময়ের প্রস্তুতি চলছে এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন, পুজো কমিটি বা পুজো উদযাপন পরিষদ এবং যারা স্বেচ্ছাসেবক যারা রয়েছে সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এবং এবছর বরিশাল জেলা এবং মহানগরী মিলিয়ে মোট 644টি পুজো মণ্ডপে শারদীয় উৎসব উদযাপিত হবে এবং এর মধ্যে বরিশাল মহানগরীতে রয়েছে 47টি এবং বরিশাল জেলার যে 10টি উপজেলা রয়েছে সেই 10 উপজেলায় 597টি পূজা মণ্ডপে এবার শারদীয় উৎসব উদযাপিত হবে এবং এর মধ্যে ব্যক্তিগত মণ্ডপ রয়েছে এবং সার্বজনীন রয়েছে। এবং এই পূজা এবারের শারদীয় উৎসবকে উৎসব মুখর করতে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি রয়েছে এবং তারা কিন্তু দফায় দফায় যারা পূজা উদযাপন পরিষদ রয়েছেন বা এই যে 644টি পূজা মণ্ডপ রয়েছে সেই 644টি পূজা মণ্ডপের যারা কমিটির নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক শেষে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বিশেষ করে মণ্ডপের আশেপাশে এবং পূজা মণ্ডপের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেই নির্দেশনা অনুযায়ী এর মধ্যে কিন্তু আমরা যেসব মণ্ডপ পরিদর্শন করেছি প্রত্যেকটিতেই আমরা দেখেছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় বা আনসার সদস্যদের এখানে দায়িত্ব দেওয়া হয় এবং সেটি কিন্তু করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে তাদের যে সাদা পোশাকের যে যারা রয়েছে ডিবি বা সিটিএসবি তারা কিন্তু এর মধ্যে কাজ করছেন এবং 27 তারিখ থেকে পোশাকের পুলিশ কাজ করবেন, অর্থাৎ প্রত্যেকটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নজরদারিতে ঢেকে দেওয়া হবে এবং এই উৎসবকে যাতে সার্বজনীন উৎসবেই রূপ নেয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে কাউসার। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রদত্ত ক্ষমতা বলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সকালে পুরান ঢাকার ওয়ারি ও ড্যামরা অঞ্চলের পূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এই হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। এ সময় বিভিন্ন মণ্ডপ কমিটির নেতারা পূজাকে ঘিরে নিজেদের পরিকল্পনা ও সমস্যার কথা তুলে ধরেন। তবে এখন পর্যন্ত শঙ্কা নেই বলে জানান তারা। শুরু হয়েছে ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, সাজতে শুরু করেছে মণ্ডপ। দুদিন বাদে শুরু হবে সনাতন ধর্মের সার্বজনীন এই মহোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বরাবরের মতো মণ্ডপে মণ্ডপে চলছে টহল, নিরাপত্তা তল্লাশি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন সহ কয়েকটি পূজা মণ্ডপে নিরাপত্তা পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর টহল দল। পরে 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড পরিচালিত ক্যাম্পের অধীনস্থ এলাকার মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা ঘিরে নিজেদের এলাকার বিষয়ে মতামত তুলে ধরেন মণ্ডপ কমিটির নেতারা। ওয়ারি পুজোতে একটু ট্রাফিক ব্যবস্থাটা যেমন ভালো করা হয়, দোকান মানে ওরা খাওয়া দাওয়া এগুলা মানে বিক্রি করে, ওইখানে আমরা মানে পূজা চলাকালীন মানে ওইখানে একটা যানজট হয়ে যায়। এখন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট বলা যায় না, তারপরও আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকলে এবং এই যদি থাকে আপনাদের
নিশ্চয়ই আমরা সে সুন্দরভাবে যে আমাদের পূজা অনুষ্ঠান আয়োজন করতে পারবো। যে কর্মকর্তা বৃন্দ তাদেরকে দিয়ে আমাদের এই মহারাজের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং সবসময় খোঁজ নিচ্ছেন, আমি কোনো ত্রুটি দেখতে পাইনি। নেতাদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান সেনা কর্মকর্তারা। এ সময় পূজার নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে উল্লেখ করেন তারা। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, আই রিপিট, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। কারো কোনো ধরনের উস্কানি গুজবে কান না দেওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বলবো অন্যরকম এক বাজারের কথা, যেখানে 50 পয়সায় বিক্রি হয় 1 কেজি চাল, আধা কেজি সুজি কিংবা আধা কেজি লবণ। মাত্র 1.5 টাকায় পাওয়া গেল 2 কেজি আটা, 2 কেজি ময়দা, 1 কেজি মুসুরের ডাল। এখানে শেষ নয়, মাত্র 3 টাকায় মিলল 1 লিটার তেল, লুঙ্গি, শার্ট, মেয়েদের ফ্রক। এমনই অবাক করা দামে বিদ্যানন্দ আয়োজন করেছে 10 টাকায় পুজোর বাজার, যেখানে নির্ধারিত 500টি দরিদ্র পরিবার পেল পূজার অনুষঙ্গ কেনার সুযোগ। বাচ্চাদের জন্য পুজোয় নতুন পোশাক উল্টে পাল্টে দেখছেন ক্রেতা। এই স্টলে বাচ্চাদের শার্ট প্যান্ট মিলছে 2 টাকায়। 3 টাকায় পাওয়া যাচ্ছে শার্ট, ফ্রক, লুঙ্গি, আর শাড়ি ও মেয়েদের টু পিস বিক্রি হচ্ছে মাত্র 4 টাকায়। পোশাকের স্টলে ছোটদের জন্য কেনাকাটা করলেন বেশি। আদরের নাতি নাতনির জন্য ফ্রক, শার্ট, প্যান্ট, টু পিস কিনলেন দাদা দাদিরা। কেউ আবার আত্মীয়কে উপহার দিতেও সংগ্রহ করলেন উৎসবের পোশাক। আমি অনেক খুশি হইলাম, এই আমি এই দামে যে চাচ্ছি। উনি অনেক গরিব, ওনাকে আমি দেব। কাগজের টাকা দিচ্ছে, 1 টাকা লেখা আছে। হ্যাঁ, আমরা 1 টাকা বাজার বল করতেছি। চাল, ডাল, তেল কিনেছে আমার জন্য একটা জামা। কেউ নাতির কাপড় চোপড় নিচ্ছে, কেউ হচ্ছে নিজের ছেলে মেয়েদের কাপড় চোপড় নিচ্ছে। আগে তো একটু মন খারাপ ছিল, কিছু পাই না, কোনো জায়গায় কিছু দেয় না। এখন তো বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে দেয়। অবাক করা এই বাজারে আধা কেজি সুজি, বিস্কুট ও 1 কেজি লবণের দাম ধরা হয়েছে মাত্র 50 পয়সা। 1.5 টাকা দরে পাওয়া গেল 2 কেজি আটা, 2 কেজি ময়দা, 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 1 ডজন ডিম, মাত্র 3 টাকায় 1 লিটার তেল। এই বাজারে কেনাকাটা করতে পেরে যার পর নাই খুশি আগতরা। একটা শাড়ি, একটা তেল, 1 প্যাকেট চিনি, একটা বিস্কিট, একটা 1 লিটার বোতল তেল নিয়েছি। এখনো লেনি, এখনো 4 টাকা বাকি আছে। খেয়াল লিখে, চিনি লিখে, তেল লিখে, ডাল লিখি। একটা নাতি থাকলে কি করতো, সাথে সাথে ধরে ধরে বাজারটা করে দিত। জাস্ট ওই প্রক্সিটা দিচ্ছি। অনেক ভালো হইলো, যারা দিল আল্লাহ ওগো আরো বেশি কইরা দাও। এই অসম্ভবকে সম্ভব করেছে বিদ্যানন্দ। আসন্ন পূজা উপলক্ষে 500 দরিদ্র পরিবারকে সহযোগিতা করেছে সংগঠনটি, যেখানে লাইনে দাঁড়িয়ে হাত পেতে অনুদান নেওয়া নয়, বরং বাজারে ঘুরে নিজের পছন্দের পণ্য কিনে নেওয়া অতি কম মূল্যে। তাদের যে সন্তানেরা আছে, শিশুরা আছে, তারা সারা জীবন দেখছে কি তাদের বাবা মা কোনো একটা ত্রাণের লাইনে কিংবা ট্রিসিবির লাইনে দাঁড়িয়ে আছে, কিংবা আরেকজন থেকে চেয়ে নিয়ে খাচ্ছেন অথবা ভিক্ষা করতেছেন। তো কিন্তু আজকে হঠাৎ করে একদিন ওরা দেখবে কি ওদের বাবা মার হাত ধরে এসে ওরা রঙিন কাপড় কিনে দিচ্ছে, তাকে তার পছন্দ মতো একটা বিস্কিটের প্যাকেট কিনে দিচ্ছে, কিংবা চিনি কিনে দিচ্ছে, একটা ব্যাগ কিনে দিচ্ছে। আজকের জন্য কিন্তু তার বাবা মা তার কাছে সুপার হিরো। বাজার সদাই শেষে ফিরতি পথে মিষ্টি মুখের ব্যবস্থায় গোটা আয়োজন যেন পেল পূর্ণতা। হাত ভর্তি পুজোর বাজার আর চোখে মুখে তৃপ্তি ভরা কৃতজ্ঞতা নিয়ে ফিরলেন বাড়ি। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সব খবরে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। রাজধানীর দারুসালাম এলাকায় শাহিন নামের এক যুবককে পিটিয়ে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে চোর সন্দেহে শাহিন ও তার 2 বন্ধুকে মারধর করে নদীতে ফেলে দেয় স্থানীয় ব্যবসায়ী দীপু গ্রুপের লোকজন। পরে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। দারুসালাম থানা এলাকার গাবতলী ঘাটের দ্বীপনগর, এখানেই নোঙর করা ছিল একটি জাহাজ।
এই জাহাজেই গেল মঙ্গলবার রাতে ৩ যুবককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করার অভিযোগ এলাকাবাসীর। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে নদীতে ঝাঁপ দেন তারা। এদের মধ্যে শাহিন নামে এক যুবকের মরদেহ নদীতে পাওয়া যায়। আন্দাগুন্দা যেভাবে পারছে বাইরে এসে বাড়ানোর পরে ধরে পানিতে ধাক্কা মেরে ফালাইয়া দিছে। তো একজন সাঁতার জানে না, সেই লোকটা বলতেছে যে ভাই আমার বাঁচান, আমি সাঁতার জানি না। কিন্তু ওর সাথে যেই লোকটা মার খাইছে ও বলছে যে ভাই আমার একটা রশি দেন, ওই লোকটা সাঁতার জানে না, মারা যাইতেছে, রশিটা দেন, আমরা ওকে একটু উড়াই, বাঁচানোর চেষ্টা করি। কিন্তু ওরা বলছে মরে যাক। যারা মারছে ওরা বলতেছে যে ওরা আরও মার, ইট ফিক্কা মার আরও মাথায়, পরে মারার পরে আরেকজন ছিল, 3 জনের ভিতরে এখন বর্তমানে একটা পাওয়া যাইতেছে না। তারপরে বলছে যে আমরা এটি করি নেই, আমরা এটি ধরিও নেই, কিছু করিও নেই, তারপরে ওরা মানে নাই। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে দীপু গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা চোর সন্দেহে তাদের মারধর করে নদীতে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে দীপুর গ্রেফতার দাবি করেন নিহতের স্বজনরা। দীপুর কিশোর গ্যাংরা জড়িত আছে, এটা সামনাসামনি অনেকে বলতে পারতেছে না। এটা আমি আজকে লাইভ দিতেছি, গতকালকে লাশটা তো আমারও বইরা থাকতে পারে। আমার বাইরে মারা হয়েছে কোনো অন্ধকার জায়গা, এমন আরো হাজারো মার মুখ খালি হয়েছে, কেউ হাত ভাঙ্গে, কেউ পাও ভাঙ্গে, এমন হয়। এই 1-1.5 মাস আগে মনে করেন একটা ছেলের মাইরা এই নদীতে ভাসা দিছে। পুলিশ জানায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হত্যার ঘটনায় দীপুর 3 সহযোগীকে এলাকাবাসী মারধর করে থানায় দিয়েছে। 23 তারিখ দিবাগত রাত্রে 2 জনকে ছিনতাইকারী শব্দে মারধর করছে, পানিতে ফেলে দিশা পড়ে গেছে, একজন বেঁচে গেছে, পরে একজনের লাশ আজকে পাওয়া গেছে। আমরা লাশ পোস্টমর্টমে পাঠিয়েছি, স্থানীয় লোকজন কয়েকজন আটক করে দিয়েছে, আমরা যাচাই বাছাই করছি। দীপনগর এলাকায় দীপু গ্রুপ ও এলাকাবাসীর মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকারের মেয়াদকালে সারের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষি মন্ত্রণালয়ের 1 বছরের সাফল্য অর্জন ও অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। উপদেষ্টা আরও জানান, সারের মূল্য বাবদ বকেয়া ছিল 20,691 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এসে তা পরিশোধ করেছে। বর্তমানে ঘাটতি নেই, আগামীতেও যেন না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। উপদেষ্টা বলেন, সারের ডিলারশিপের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা চূড়ান্ত করতে জাতীয় কমিটি হচ্ছে। তিনি জানান, কৃষিকে ভবিষ্যতে আরও টেকসই ও রপ্তানিমুখী করতে চায় সরকার। কৃষি পণ্যের রপ্তানি আয় প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। কৃষক আলুর ন্যায্য দাম না পাওয়ায় বিব্রত বলেও জানান তিনি। আগামী বছর চীনে কাঁঠাল রপ্তানি নিয়ে আশাবাদী উপদেষ্টা। আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না, এই জন্য আমরা প্রথম দিকটা কিছুটা অসুবিধায় পড়েছি, কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সবকটা পেমেন্ট করা হয়ে গেছে। দেশে সারের কোনো ঘাটতি নেই, আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেওয়া হবে। সচিবালয়ে পর্যটন দিবসের ব্রিফিংয়ে জানানো হয়েছে এই তথ্য। অনুষ্ঠানে উপদেষ্টা শেখ বশির উদ্দিন দাবি করেন, তার বিমান বাংলাদেশের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়। দায়িত্বপ্রাপ্ত 3 মন্ত্রণালয় থেকে তিনি কোনো সুবিধা নিচ্ছেন কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। জীববৈচিত্র্য রক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ ছিল, সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 4 মাসের জন্য। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। আমাদের পর্যটকদের জন্য একটা আচরণ বিধি তৈরি করা হয়েছে। আমরা যখন দেখব যে সকলে তার আচরণ মানছে, প্লাস্টিক ইউজ করছে না, আমাদের জীবাশ্মগুলি নষ্ট হচ্ছে না, তখন আমরা ধাপে ধাপে হয়তো বাড়ানোর পরিকল্পনা সরকার করবে। ব্রিফিংয়ে বিমান ও পর্যটন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তার বিমান বাংলাদেশের চেয়ারম্যান হওয়া নিয়ে। একে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত মনে করেন না উপদেষ্টা। বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, বিমান 100% owned by the Ministry of Civil Aviation. Conflict of interest তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো
যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসছে কিনা। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। বিমান উপদেষ্টা দাবি করেন পারিবারিকভাবে এয়ার আকিজ নামে কোনো প্রতিষ্ঠানের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। টিকিটিং সহ বিমানের পাহাড়সম দুর্নীতি কমানোই তার লক্ষ্য। যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান, আমি পরিবারের প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। উপদেষ্টা জানান 21,000 কোটি টাকা বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল শিগগিরই চালু হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সব খবরে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে। বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা। বিকেলে কমিটির সদস্যরা জেলার আমতলী শাখারিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এর আগে গত 21 সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে 3 সদস্যের বরগুনা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, ফজলুল হক মাস্টারকে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক এবং হুমায়ুন হাসান শাহিনকে সদস্য সচিব করা হয়। আমরা কিন্তু সম্মিলিতভাবেই দলটা চালানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ আছি। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।